আমি তখন খুব ছোট, বয়স ৬ কি ৭। খুব চঞ্চল ছিলাম, তাই ব্যথা পাওয়াই ছিল আমার জন্য স্বাভাবিক ব্যাপার। আমার মা আমাকে মৃদু ধমকে সবসময় বলতেন, এত লাফাও কেন, এত লাফালাফি তো ভালো না, যাও চুপ করে বসো। আমি বিরক্তি নিয়ে আমার কাজিনদের দেখতাম, ওরা হুড়োহুড়ি করলেও কেউ বকে না, আর আমি, আচ্ছা ওরা যদি চঞ্চলতা দেখতে পারে তো আমি কেন পারবো না? কেন? আসলে আমার মা আমাকে একটুও ভালোবাসে না, খেলতে দেখলেও বকা দেয়। এত শাসন ভালো লাগে না। একদিন কারেন্ট চলে গেলে, তখনকার দিনে ঘরে জেনারেটর বা আইপিএস ছিল না, মোমবাতি জ্বালাতাম। মায়ের বড় মেয়ে হিসেবে আমাকে হারিকেন ধরাতে হতো। আমি হারিকেন ধরাতে গিয়ে প্রায় চিমনি ভেঙে ফেলতাম। সেদিনও তাই হলো, আরেকটা চিমনি ভাঙলাম। এই নিয়ে 3টা। মা বেশ বকা দিলেন, গজগজ করে বললেন, মেয়েটা একটা কাজও সুন্দরভাবে করতে পারে না। শুনে আমার মন খারাপই হলো। নিশ্চিত হলাম এটাই সত্য, মা আমাকে পছন্দ করে না। নইলে ছোট বোনটা তো সারাদিন ভাঙাভাঙির মধ্যেই আছে, কই ওকে তো বকে না। স্কুল পেরিয়ে কলেজে গেলাম। ক্লাসে বান্ধবীরা গল্প করছে, কার মা কি কি নিয়ে মজা করে। একজন বলল, ওর মা ওর আইসক্রিম কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে, পরে জেদ করায় আরেকটা কিনে দিয়েছে। আরেকজন বলল, রাতে লেপের তলা থেকে উঠতে আলসেমি লাগে বলে ওর আম্মু টস করে, টসে যে হারে সে বাতি নেভাতে যাবে। আমি বিরস মুখে তাদের গল্পগুলি শুনছিলাম আর ভাবছিলাম, আমার মা কোনো মজা করে না, কি মজার গল্প বলবো। সারাদিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকে। যখন একটু ফ্রি হয় তখন আমার ছোট বোনকে নিয়ে গুটগুট কথা বলে। কই আমাকে নিয়ে কি এমন করে? বলতে পারে না, খালি তো শেখাতেই থাকে। শেখানো ছাড়া কি কথা নেই? আসলে মা আমাকে তেমন পছন্দই করে না। এরপর একদিন আমার বিয়ে হয়ে গেল। সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদল, কিন্তু আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন না। তবে তার কর্মশ্রান্ত চেহারা লাল হয়ে উঠেছিল। উনি কেবল আমার মাথায় হাত রেখে বলল, সুন্দরভাবে থেকো। ব্যাস এটুকুই। বিয়ের পরেও শ্বশুরবাড়ির ব্যাপারে একগাদা উপদেশ, নালিশ শুনতে চাইতেন না। অথচ সমসাময়িক বান্ধবীদের কাছ থেকে শুনেছি তারা তাদের সব সমস্যা মাকে বলে, আর তাদের মা সেসব শুনে নিজে সমাধান করে, নতুবা নতুন কিছু টেকনিক শিখিয়ে দেয়। আর আমার মা নিজে করে দেবে তো দূরের কথা, টেকনিকও শিখিয়ে দেয় না। বলবে ধৈর্য ধরতে শেখো, সব কথায় নালিশ করতে হয় না। নালিশ করে বোকারা, বুদ্ধিমানেরা তো সমাধান খুঁজে নেয়। ওটা যদিও তোমার সংসার, কিন্তু ওটা এখন তাদের অধীনে। তাছাড়া ভেবে দেখো, তুমি কি কখনো আমার বা তোমার বোনদের ব্যাপারে কখনো নালিশ করেছো কারো কাছে? তাহলে আমার বা তার কাছে তোমার শাশুড়ি আর ননদের নামে নালিশ করো কেন? তাদের আপন ভাবতে শেখো, বুঝতে চেষ্টা করো। বাড়িটা ওদের, ওরা সেখানকার পুরনো সদস্য। তুমি সেখানে নতুন হয়ে অধিকার অধিকার বললে চেঁচালে তো আর কেউ তোমাকে অধিকার সেধে দেবে না। সময়ের সাথে সাথে তোমার অবস্থানের দাম তৈরি করতে হবে। স্কুলে বা কলেজে কখনো দেখেছ নতুনদের সদরে বরণ করতে? কখনোই না, বরং তাদের জার্গিংয়ে ফেলে দেওয়া হয়। সংসারটাও তেমনই, সেখান থেকে উত্তরণের পথ তোমার নিজেকেই বের করে নিতে হবে। দেখুন কেমন নিষ্ঠুর মা। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে জানেন, সারাদিন দুষ্টুমি করে, পাগল করে ফেলে আমায়। প্রশ্রয় পেলে আরও করে, কিন্তু দুষ্টুমি করতে যে ব্যথা পাই তা মারাত্মক। সেদিন তো ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড। মেয়ের বাবা আমাকে বকে রাখেনি। এরপর থেকে মেয়েকে চোখের সামনে শাসন করতে হয়। কথা শোনে না বলে চোখ রাঙানো আর মৃদু ধমক, এভাবেই বড় হচ্ছে। তারপরও সুযোগ পেলেই বেপরোয়া হতে চাই। তখন ভারী স্বরে বলতে বাধ্যই হই, এত লাফালাফি তো ভালো না, যাও চুপ করে বসো। মেয়ে তখন মুখ কালো করে ফেলে। তা করুক, ও তো আর জানে না ওকে ভালোবাসি বলেই ওর ক্ষতি দেখতে চাই না। মেয়েটা কাজকর্মে তেমন পটু না। ছেলেবেলা থেকে অল্প অল্প শিখে নিলে পরে হিমশিম খেতে হবে না, নয়তো সামান্য কাজেই নাকের পানি চোখের পানি এক করতে হবে। কেমন সংসারে যাবে কে জানে। কি দরকার পরমুখপেক্ষী হয়ে? আমি চাই আমার মেয়েটা কর্মপটু আর চৌকস হোক, ঠিক আমার মতো, যেন কারো মুখপেক্ষী না হতে হয়। আমি নিজে গার্ল গাইডে ছিলাম, অনেক কাজই নিজে করতে জানি। আর আমার মা তো আমাকে সবই শিখিয়েছেন। এখন কাজকে ভয় পায় না, বরং কাজ আমাকে ভয় পায়। আমার কর্মনৈপুণ্যে আমার শাশুড়ি ননদ উল্টো ধরা খায়। আমার মেয়ে আজকাল আমাকে ওর বন্ধুদের গল্প বলে, কার মা কি কি মজা করে। একজনের মা নাকি ওর আইসক্রিম কেড়ে নিয়ে খেয়ে ফেলেছিল।
পরে ও জেদ করায় আরেকটা কিনে দিয়েছে। আরেকজনের মা রাতে লেপের তলা থেকে উঠতে আসেনি বলে টস করেছে। টসে যে হারবে সে বাতি নিভাতে যাবে। আমার মেয়ে অভিযোগ করে, তুমি টস করো না কেন মা? সবসময় তো তুমি উঠে যাও বাতি নেভাতে, আমাকে যেতে বলো না। আর কখনো আমার আইসক্রিম আর চকলেটও কেড়ে খাও না। শুনে আমি হাসি, বলতে ইচ্ছে করে আমার মা নিজে না খেয়ে আমাকে খাওয়াতো। তোরটা আমি কেড়ে খাই কি করে বল? দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল। বুকটা কেঁপে ওঠে ওকে একা ছেড়ে দিতে। শ্বশুর বাড়িতে অত লোকের ভিড়ে মেয়েটা একা পারবে তো? মেয়েকে ট্রেনিং দিতে শুরু করলাম। নির্লোভ, সত্যবাদিতা, হিংসা বিবর্জিত আন্তরিকতা, কারো ভয়ে গুটিয়ে না গিয়ে বিনয়ের সাথে নিজের অবস্থানে সত্যের ওপর অটল থাকা, সিদ্ধান্ত নিতে শেখা এবং সমস্ত কাজ সততা আর বিচক্ষণতার সাথে করা। সংসার জীবনে এগুলি খুবই দরকারি। সংসার তো এমন একটা জায়গা যেখানে সবসময় কিছু উৎপাত থাকে যাদের চিকিৎসা করতে হয়। এদের উপড়ে ফেলাটা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। শ্বশুরবাড়ির জীবনের পারস্পরিক সম্পর্কগুলো টনসিল বা অ্যাপেন্ডিক্সের মতো। এগুলোকে উপড়ে ফেলে দিলেই সমস্যার সমাধান হয়ে যায় না, বরং নতুন সমস্যা দেখা দেয়। এগুলো ফেলে দেওয়ার পরেও এদের একটা চাহিদা রয়ে যায়। তাই মেয়েকে কঠিনভাবে শেখাই, নালিশ করবে না, বাস্তব সমাধান করবে। আর করতে গিয়ে ভয় পাবে না, কারণ সত্য সর্বিচারেই সত্য। তবে সমাধানের সঠিক ও সুন্দর পথ তোমাকে জানতে হবে। এখানে স্বার্থপর হওয়া চলবে না। এগুলো আমার মা শিখিয়েছেন আমাকে। জীবনের এই গধূলি বেলায় এসে আজ মাকে নিয়ে নতুন করে ভাবতে বসে যাই, উপলব্ধি করতে পারি তিনি আমাকে আসলে কতটা ভালোবাসতেন। তার জায়গায় না আসা পর্যন্ত সংসারে তার ভূমিকা এতদিনেও বুঝতে পারিনি। আজ আমার এই নারকেলের মতো শক্ত অথচ টলটলে জলের মতো স্বচ্ছ মানসিকতার ব্যক্তিত্ব তারই করে দেয়া। আজ আমি প্রয়োজনে মোমের মতো নরম, আবার কখনো লোহার মতো শক্ত। আমার শাশুড়ি ননদরা আমাকে ভয় পায়, অথচ শ্রদ্ধা আর বিশ্বাসও করে। না, আজ বুঝি আমার মা আমাকে সত্যিকারের ভালোবাসতেন। আমাকে স্বার্থপর হিংসুটে নুনির পুতুল বানাননি। আজ সবার সাথে স্বাচ্ছন্দ্যে মিশতে পারার যোগ্যতা তার জুগিয়ে দেয়া। আজ তারই মর্ম অনুভব করতে পারছি মা। আজ বুঝি সব ভালোবাসা বেলুন ফুলানো, কেক কাটা, কাড়াকাড়ি করে আইসক্রিম খাওয়া বা মেয়েকে যা খুশি তা করতে দেওয়ার মধ্যে নয়, বরং সংসার নামক ব্যঞ্জ বিক্ষুব্ধ উত্তাল তরঙ্গ সমুদ্রে মেয়েকে দক্ষ নাবিক বানাতে হলে একজন মাকে অনেক সংযত আর বুদ্ধিমতী হতে হয়। বরং কিছু কিছু ভালোবাসার জন্য তো মাকে ডাক্তারের মতো নির্দয় হতে হয়। ভাবছি আজ একটু মায়ের কাছে যাব, কতদিন যায় না। আজ তার হাত ধরে বলবো, একটু দেরিতে হলেও আমার ঘুম ভেঙেছে মা। আজ আমি টের পাই তুমি আমাকে কতটা ভালোবাসতে, কিন্তু আহ্লাদ করে প্রকাশ করার সময় বা সুযোগ পাওনি। হয়তো পেয়েছ, কিন্তু সহজে প্রকাশ করনি। এটা বরং আমার জন্য ভালোই হয়েছে। আমি শাশুড়ি সহ বাকিদের গোমরা মুখের পেছনে তাদের বর্ষিয়ান অভিজ্ঞতাকে আজ করতে পারি। তারাও হয়তো আমাকে বুঝে নেওয়ার চেষ্টায় ব্যস্ত। আজ অনেক কিছু বুঝতে পারি মা। তাই ঠিক করেছি আজ সময় বের করে হলেও তোমার কাছে যাব। বিকেলেই আমি আসছি মা। বেরোবার আগ মুহূর্তে ফোন এলো, মা নেই। হার্ট অ্যাটাক করে আজ বিকেলেই চলে গেছেন তিনি। বুক ফাটা আর্তনাদের সাথে চিৎকার করে ছিটকে আসা কান্নাটা বড়ই গেলার মতো করে গিলেই কাঁপা কাঁপা স্বরে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের কোণ বেয়ে হাহাকার গলে পড়তে লাগলো। আহ মা, মা আমার, আর কিছুটা মুহূর্ত কেন থাকলে না? আমার যে আজ তোমাকে অনেক কথা বলার ছিল। আজ আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসতে, সত্যিকারের ভালোবাসা। একজন কন্যাকে একাধারে আদর্শ মানুষ আর মা বানানোর জন্য যতটা ভালোবাসার দরকার ততটা ভালোবাসা। আর তোমার ভালোবাসা পাখির পালকের মতো বাতাসে ভেসে বেড়াতো না। ওটা তোমার ছোট ছোট কাজের মধ্য দিয়ে প্রকাশ পেত। আমাকে বকা দিয়ে হলেও সত্য বলতে বাধ্য করা, কঠিন শাসন আর শাস্তি দিয়ে পরের জিনিস না বলে নেয়া হতে বিরত রাখা, গীবত করতে নিষেধ করা, ঝগড়া তর্কে সরে থাকা, কারো প্রতিপক্ষ না হওয়া। একদিন বাবার পকেটে না বলে হাত দিয়েছিলাম বলে এমন বকেছিলে যে আজ স্বামীর পকেটে হাত দেবার দায়িত্ব পুরোপুরি জেনে গেছি, বুঝে গেছি। আমি ওই পকেটেরই রক্ষক। আহ্লাদী কন্যার সব কাজকে প্রশ্রয় না দিয়ে পুরস্কার আর তিরস্কারের ব্যবস্থা রাখাও তোমার কাছ থেকেই শিখেছি মা।
এতেই যে আমার কন্যার কল্যাণ। একদিন আমার বান্ধবীর মা তার আইসক্রিম খেয়ে ফেলেছিল শুনে মজা পেতাম, কিন্তু আমার কাঠি থেকে অসময়ে খসে পড়া গোটা আইসক্রিমটা ভ্রুণ্ঠিত হলে তোমার নিজেরটা আমার হাতে ধরিয়ে দেওয়ার মর্ম তখনও বুঝিনি। আজ যখন বুঝতে শুরু করলাম তখনই ফাঁকি দিয়ে চলে গেলে মা। মাগো, কেন এমন করে চলে গেলে? আমি এখন কিভাবে তোমায় পাবো মা? আমার যে আজ তোমাকে বড্ড প্রয়োজন। তুমি সংসারের চাপে হয়তো আমাকে জাপটে ধরার সময় পাওনি, তাতে কি? আমি তো তোমাকে জড়িয়ে ধরার বহু সুযোগ পেয়েছি। কেন ধরিনি, কেন যে ধরিনি, সেই আফসোসেই মরি। আজ তো তবু একটিবার সেই খামতি পূরণ করতে চেয়েছিলাম, আর আজই কিনা না বলে চলে গেলে। ও মা, মাগো, আই মিস ইউ, আই রিয়েলি মিস ইউ মা।